আজকে আমরা নিষ্ক্রিয় গ্যাস এবং রাসায়নিক বন্ধন এই দুইটা কনসেপ্ট ক্লিয়ার করব। শুরুতে দেখো নিষ্ক্রিয় গ্যাস এবং এর স্থিতিশীলতা। আমরা পর্যায় সারণীর গ্রুপ 18 নাম্বার যে মৌলগুলো আছে এগুলো নিয়ে জানি। পর্যায় সারণীর গ্রুপ 18 নাম্বারে যে মৌলগুলো আছে গ্রুপ 18তে, এই মৌলগুলোর অপর নাম হচ্ছে নিষ্ক্রিয় মৌল। কেন তাদেরকে নিষ্ক্রিয় মৌল বলা হয়? কারণ খেয়াল করো, হিলিয়ামের সর্বশেষ কক্ষপথ 1s2 পেয়েছ, নিয়নের 2s2 2p6। তো আমাদের এখানে এসও ফিল আপ আছে, পিও ফিল আপ আছে। সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন ফিল আপ। আর্গনে খেয়াল করো 3s2 3p6, সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন ফিল আপ। সেমভাবে ক্রিপ্টন এখানে 4s2 4p6, সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন ফিল আপ। জেনন সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন ফিল আপ। রেডন এটা হচ্ছে রেন্ডিয়াম নাকি, 4s2 6p 6s2 6p6, এটা হচ্ছে আমাদের 8টা ইলেকট্রন ফিল আপ, অষ্টক ফিল আপ। তো আমরা দেখতেই পাচ্ছি যে সর্বশেষ প্রত্যেকের কক্ষপথে আমরা 8টা ইলেকট্রন ফিল আপ পাচ্ছি। সো আমাদের অষ্টক যে পূর্ণতা, আমরা অষ্টক নিয়ম পড়েছি না, প্রত্যেক মৌলের সর্বশেষ কক্ষপথে যদি 8টা ইলেকট্রন ফিল আপ থাকে তাহলে তারা আর ইলেকট্রন দেওয়া না করতে চায় না। হ্যাঁ, এরা স্থিতিশীল অবস্থায় আছে। আমরা জানি পি ইলেকট্রন থাকে 6টা, এস ইলেকট্রন থাকে 2টা। সো এখানে দুইটা ক্রাইটেরিয়ায় ফিল আপ, এসে 2টা আছে, পি এ 6টা আছে। সো যেহেতু দুইটা ক্রাইটেরিয়া ফিল আপ, আবশ্যক কক্ষপথ অষ্টক পরিপূর্ণ অবস্থায় আছে, সো ইলেকট্রন তারা দিতেও চাইবে না, ইলেকট্রন তারা নিতেও চাইবে না। আলটিমেটলি তারা কোনো রাসায়নিক বন্ধনেই যাবে না। যদি ইলেকট্রন দেওয়া না হয় তাহলে রাসায়নিক বন্ধন গঠন করবে না, কারোর সাথে বিক্রিয়াও করবে না। এই জন্য তাদেরকে আমরা নিষ্ক্রিয় বলতেছি, এবং তার অধিকাংশই কী হয়, গ্যাস হয়, এই জন্য নিষ্ক্রিয় গ্যাস বলি। ওকে, তাহলে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এই মৌলগুলা হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাস, কারণ তারা অষ্টক ফিল আপ, সর্বশেষ কক্ষপথে অষ্টক ফিল আপ আছে। হ্যাঁ, এই কথাবার্তাগুলো এখানে বলা হয়েছে। এরপর আসো রাসায়নিক বন্ধন এবং রাসায়নিক বন্ধন গঠনের কারণ। এই যে আমরা বললাম না, তোমার প্রত্যেক মৌলই একটা টেন্ডেন্সি থাকে, একটা ইচ্ছা থাকে যে তারা সর্বশেষ কক্ষপথে অষ্টক ফিল আপ করবে। আমরা এখানে অষ্টক নিয়মের মধ্যে পড়েছিলাম যে তোমার প্রত্যেক মৌলেরই টেন্ডেন্সি থাকে যে যারা সর্বশেষ কক্ষপথে অষ্টক ফিল আপ করবে, যে কোনোভাবেই হোক, ইলেকট্রন দিয়ে হোক, নিয়ে হোক, শেয়ার করে হোক, যেভাবেই হোক তারা চায় অষ্টক ফিল আপ করতে। তো এটা হচ্ছে মূলত বন্ধন গঠনের কারণ। হ্যাঁ, বন্ধন গঠনের কারণ হচ্ছে প্রত্যেক মৌলই চায় তার সর্বশেষ কক্ষপথে অষ্টক ফিল আপ করে স্থিতিশীল অবস্থায় আসতে। যখনই স্থিতিশীল অবস্থায় আসতে চায় তারা ইলেকট্রন দেওয়া নেওয়া করে। ইলেকট্রন দেওয়া নেওয়া হলে তখন বিক্রিয়া বা ক্যাটায়ন অ্যানায়ন তৈরি হয়, আলটিমেটলি বিক্রিয়া গঠনের প্রক্রিয়া শুরু হয়। তো এই যে তারা পরস্পরের সাথে যে বন্ধনে আবদ্ধ হয়, এটাই হচ্ছে রাসায়নিক বন্ধন। সো আমরা এই অধ্যায়ে মূলত রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করব। শুরুতে আমাদের আলোচ্য বিষয় হলো ক্যাটায়ন এবং অ্যানায়ন। দেখো, তো এখানে আমাদের কি বলতেছে, আমরা জানি সাধারণ অবস্থায় পরমাণু নিউক্লিয়াসে যতটা ধনাত্মক বা পজিটিভ চার্জ বিশিষ্ট প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন শক্তি স্তর ঠিক ততটা ঋণাত্মক আধান বা নেগেটিভ চার্জ বিশিষ্ট ইলেকট্রন থাকে। সিম্পল কথা, আমরা জানি কোনো পরমাণুতে 3টা বিষয় থাকে, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। সো আমাদের এই প্রোটন থাকবে কোথায়, নিউক্লিয়াসের ভিতরে, প্রোটন থাকবে মাঝখানে নিউক্লিয়াসের ভিতরে, আর ইলেকট্রন বিভিন্ন কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় থাকে। তো স্বাভাবিকভাবে কোনো একটা পরমাণুতে যতগুলো প্রোটন থাকবে, ধরো কোনো পরমাণুতে যদি 11টা প্রোটন থাকে, তার মধ্যে ঠিক 11টা ইলেকট্রন থাকবে। আমরা জানি প্রোটন পজিটিভ চার্জ বিশিষ্ট, ইলেকট্রন নেগেটিভ চার্জ বিশিষ্ট। এটাই হচ্ছে রুলস, যে যতটা পজিটিভ থাকবে ঠিক ততটা নেগেটিভ থাকতে হবে। তার মানে কোনো পরমাণুতে যতটা প্রোটন ঠিক ততটা ইলেকট্রন থাকবে, এটা হচ্ছে স্বাভাবিক একটা নিয়ম। তো এটাই বলছে যে যতটি ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটন থাকে ঠিক ততটি ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন থাকে, মানে যতটা প্রোটন ততটা ইলেকট্রন। এর ফলে পরমাণুটি সামগ্রিকভাবে আধান বা চার্জ নিরপেক্ষ হয়, কারণ 11টা ইলেকট্রন, 11টা প্রোটন 11টা ইলেকট্রনকে নিউট্রালাইজ করে ফেলবে। মানে হলো 10টা ধনাত্মক চার্জ 10টা ঋণাত্মক চার্জ, ফলে তারা পরস্পরকে কী করবে, তোমার এই যে নিউট্রাল করতে পারবে, তাই না? পরস্পরকে নিউট্রাল করতে পারবে, 10টা পজিটিভ 10টা নেগেটিভকে নিউট্রাল করবে। এরকম একটি আধান নিরপেক্ষ পরমাণুর বাইরের শক্তি স্তর থেকে এক বা একাধিক ইলেকট্রনকে সরিয়ে নিলে পরমাণুটি আর আধান নিরপেক্ষ থাকে না। এখন চিন্তা করো, তুমি, এটা হচ্ছে একটা পরমাণুর লাস্ট কক্ষপথ, আর এটা হচ্ছে ভিতরে প্রোটন আছে। এখানে 11টা তোমার প্রোটন আছে লাইক, আর বাইরে এখানে 11টা ইলেকট্রন আছে। কেমন, এখানে তোমার টোটাল কয়টা ইলেকট্রন আছে, টোটাল 11টা ইলেকট্রন আছে। এখন তুমি কি করলা, একটা ইলেকট্রন সরাই নিলে এখান থেকে, তাহলে এখন ইলেকট্রন কয়টা হয়ে গেল বলো, আগে ছিল কয়টা,
10টা। এখন ইলেকট্রন কয়টা হয়ে গেল? আগে ছিল ইলেকট্রন 11টা, এখন তুমি একটা ইলেকট্রন সরায় নিলা, একটা ইলেকট্রন বের করে নিলা, তাহলে ইলেকট্রন কয়টা হয়ে গেল? 10টা হয়ে গেল না? বাট প্রোটন তো আগের মতোই আছে ভিতরে, প্রোটন 11টাই আছে, তাহলে প্রোটন 11টাই আছে। তাহলে দেখো পজিটিভ চার্জ আছে আগের মতো 11টা, বাট ইলেকট্রন বা নেগেটিভ চার্জ হয়ে গেছে এখন 10টা, কারণ তুমি বলেছো একটা ইলেকট্রন তুমি সরাই নিলা। এই যেটাই যে পরমাণুর বাইরের শক্তি স্তর থেকে এক বা একাধিক ইলেকট্রনকে সরিয়ে নিলে এটা আর আধান নিরপেক্ষ থাকে না। কেন থাকবে না? কারণ তোমার প্রোটন সংখ্যা এখন বেশি হয়ে গেছে এখানে। দেখো প্রোটন সংখ্যা বেশি বেড়ে গেছে না? এই যে প্রোটন বেড়ে গেছে এখানে, তোমার প্রোটন আছে 11টা, বাট ইলেকট্রন হয়ে গেছে 10টা, সো একটা ইলেকট্রন কম আছে কিন্তু। তো এটি সামগ্রিকভাবে ধনাত্মক আধান বিষয়নে পরিণত হয়। তাহলে খেয়াল করে এখন ঘটনা কী হবে, আমি সিম্পলি আরেকবার বলি যে একটা পরমাণু লাইক সোডিয়ামে প্রোটন আছে কয়টা? 11টা। ইলেকট্রন আছে কয়টা? 11টা। আমরা জানি প্রোটন পজিটিভ চার্জ বিশিষ্ট হয়, ইলেকট্রন নেগেটিভ চার্জ বিশিষ্ট হয়। এখন তুমি কি করলা, তুমি তোমার সুবিধার্থে অষ্টক ফিল আপ করার জন্য এই সোডিয়াম থেকে ইলেকট্রন একটা বের করে নিলা। এই যে ইলেকট্রন একটা বের করে নিলা, সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনটা ছিল সিঙ্গেল, ওই ইলেকট্রনটাকে বের করে নিলা। তাহলে ইলেকট্রন কয়টা হয়ে যাবে? 10টা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে একটা পরমাণুর সর্বশেষ কক্ষপথে তুমি একটা ইলেকট্রন বের করে নিয়েছো। আর প্রোটন সংখ্যা কিন্তু চেঞ্জ করতে পারবে না, প্রোটন সংখ্যা অলওয়েজ আগে যা ছিল সবসময় এটাই থাকবে। তাহলে প্রোটন সংখ্যা আগের মধ্যেই 11টা আছে, বাট ইলেকট্রন সংখ্যা একটা কমে গেছে কিন্তু। তো তুমি জানো প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট। তাহলে 10টা ইলেকট্রন 10টা প্রোটনকে নিউট্রালাইজ করবে, তাই না? 10টা ইলেকট্রন 10টা প্রোটনকে নিউট্রালাইজ করবে, কারণ 10টা নেগেটিভ চার্জ 10টা পজিটিভ চার্জকে নিউট্রালাইজ করতে পারবে। পজিটিভ নেগেটিভ অলওয়েজ কী হবে? নিষ্ক্রিয় হবে, তাই না? তাহলে 10টা নেগেটিভ চার্জ 10টা পজিটিভ চার্জ কেন ধরতে পারবে? তো আরেকটা পজিটিভ চার্জ এক্সট্রা রয়ে যাবে না? কারণ তোমার প্রোটন 11টা রয়ে গেছে কিন্তু, বাট ইলেকট্রন না 10টা হয়ে গেছে, ইলেকট্রন কমাই ফেলছো তুমি। ইলেকট্রন ত্যাগ করছে বিদায় ইলেকট্রন কমে গেছে, প্রোটন কিন্তু 11টায় আছে। তার মানে 10টা এখানে ইলেকট্রন হচ্ছে 10টা, প্রোটন হচ্ছে 11টা। তার মানে একটা প্রোটন বাড়তি না? এখন প্রোটনকে কোন হিসেবে জানো? পজিটিভ হিসেবে না? ওই জন্য পজিটিভ চার্জ উপরে দিতে হবে। তাহলে সোডিয়ামের উপরে এই জন্য আমরা কি দিব? সোডিয়াম প্লাস দিব। কথা বুঝছো? তাহলে এই জন্য আমরা কেউ যখন ইলেকট্রন ত্যাগ করে তার উপরে পজিটিভ চিহ্ন দেই, এবং এটাকে বলি আমরা ক্যাটায়ন। বুঝতে পেরেছো বেসিকটা? তাহলে একটা পরমাণুতে স্বাভাবিকভাবে প্রোটন ছিল 11টা, ইলেকট্রনও ছিল 11টা। যখনই একটা ইলেকট্রন দান করে দিয়েছে তখন ইলেকট্রন হয়ে গেছে 10টা। এখন প্রোটন আছে 11টা, বাট ইলেকট্রন আছে 10টা, একটা প্রোটন বেশি, এই জন্য একটা পজিটিভ চার্জ। যদি দুইটা প্রোটন বেশি থাকতো, দুইটা পজিটিভ চার্জ। তিনটা প্রোটন বেশি থাকলে তিনটা পজিটিভ চার্জ। ইলেকট্রন বেশি থাকলে নেগেটিভ চার্জ দিবা। কথা বুঝছো? এই জন্য এটাকে আমরা বলি ক্যাটায়ন। এই যে এটাই। তাহলে ধনাত্মক আধান বিষায়নে পরিণত হয়, তাহলে এটা এখানে ধনাত্মক আধানে পরিণত হয়েছে না? ধনাত্মক আধান বা পজিটিভ চার্জ বিশিষ্ট এরূপ আয়নকে ক্যাটায়ন বলা হয়। এই যে এইটাকে আমরা বলবো ক্যাটায়ন। তো সাধারণ পর্যায় সারণীর বামের মৌলগুলা ধাতুগুলো সর্বশক্তি স্তরে এক ভাগের দিকে ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের মাধ্যমে ক্যাটায়নের সৃষ্টি করে। আমরা গতকালকে পড়ছিলাম এটা, যে লাস্ট দিন যে বলেছিলাম তোমাদেরকে পর্যায় সারণীর ধারণা দিয়েছিলাম যে গ্রুপ 1 সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে একটা, গ্রুপ 2 সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 2টা, গ্রুপ 3 সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 3টা, তারপর গ্রুপ 13, সরি 2 হয় না 13 হয়, গ্রুপ 13, তারপর গ্রুপ 14 সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 4টা, গ্রুপ 15 সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 5টা, গ্রুপ 16 সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 6টা, গ্রুপ 17 সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 7টা, গ্রুপ 18 সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 8টা। এই যে 8টা ফিল আপ, এই জন্য এটাকে আমরা নিষ্ক্রিয় মৌল বলবো। ঠিক আছে, তাহলে গ্রুপ 18 গোনারও দরকার নেই। এখন এই যে গ্রুপ 1, 2, 3-এর ক্ষেত্রে খেয়াল করো তো, সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন গ্রুপ 1-এর মধ্যে একটা, 2-এর মধ্যে 2টা, গ্রুপ 3-এর মধ্যে 13-এর মধ্যে 3টা। তো তারা যদি কখনো বন্ধন গঠন করতে চায়, তারা অষ্টক যদি ফিল আপ করতে চায়, তাদের কাছে সহজ নিয়ম কোনটা? ওই দিন বলছিলাম যে গ্রুপ 1-এর মধ্যে সহজ নিয়ম হচ্ছে তারা একটা ইলেকট্রন সিম্পলি দান করে দিবে। গ্রুপ 2-এর মধ্যে যারা যেহেতু 2টা ইলেকট্রন আছে, সে সহজে 2টা ইলেকট্রন দান করে দিবে, কারণ তার কাছে 2টা পদ্ধতি আছে। ধরো এখানে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 2টা, এখন তুমি যদি অষ্টক ফিল আপ করতে চাও, তোমার আরও 6টা ইলেকট্রন হয় নিতে হবে, তাই না? আরও 6টা ইলেকট্রন হয় নিতে হবে, অথবা সিম্পল মেথড হচ্ছে 2টা ইলেকট্রন দান করে দেয়া। তাহলে 2টা ইলেকট্রন দেওয়া সহজ নাকি 6টা ইলেকট্রন নেওয়া সহজ? অবশ্যই 2টা ইলেকট্রন দান করাটা সহজ। এই জন্য গ্রুপ 1, 2, 13 তারা ইলেকট্রন দান করে। গ্রুপ 1, 2, 13 যেহেতু 1-এর মধ্যে একটা ইলেকট্রন, 2-এর মধ্যে 2টা ইলেকট্রন, 13-এর মধ্যে 3টা ইলেকট্রন, তারা খুব সহজে ইলেকট্রনটা দান করে দিতে পারে। তারা ইলেকট্রন কখনো নেয় না, তারা ইলেকট্রন কখনো কি হয় না? নেয় না, তারা ইলেকট্রন অলওয়েজ দান করে। এই জন্য মনে রাখবা গ্রুপ 1, 2, 13 অলওয়েজ ক্যাটায়ন হয়। অলওয়েজ কি হয়? ক্যাটায়ন হয়। গ্রুপ 1, 2, 13 অলওয়েজ ক্যাটায়ন পাবো আমরা, হ্যাঁ? গ্রুপ 1, 2, 13 অলওয়েজ ক্যাটায়ন পাবো। এবার আসো গ্রুপ 17,
গ্রুপ 16, গ্রুপ 15। গ্রুপ 17 এর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 60টা। ইলেকট্রন আছে কয়টা? 60টা। তো চিন্তা করো, সে যদি সামহাও আরেকটা ইলেকট্রন নিতে পারে কারো কাছ থেকে, তাহলে অষ্টক ফিল আপ হয়ে যাবে এখানে। অথবা সে এই 60টা ইলেকট্রন যদি দান করে তাহলে সে অষ্টক ফিল আপ করতে পারবে। তাহলে কোনটা সহজ, একটা ইলেকট্রন নেওয়া নাকি 60টা ইলেকট্রন দান করা? অফকোর্স একটা ইলেকট্রন নেওয়া। একটা ইলেকট্রন নিলে তার কাছে কাজটা সহজ হয়, সো সে অলওয়েজ একটা ইলেকট্রন নিয়ে কাজ করবে, ঠিক আছে। আর 16 ক্ষেত্রে দেখো 2টা ইলেকট্রন নিয়ে কাজ করবে, 15 ক্ষেত্রে দেখো 3টা ইলেকট্রন নিয়ে কাজ করবে। সো 15, 16, 17 এগুলা অলওয়েজ ইলেকট্রন নেয়, অলওয়েজ ইলেকট্রন নেয়, তাই এরা অলওয়েজ অ্যানায়ন হয়। আমরা একটু পর অ্যানায়ন পড়বো, তখন বুঝবা এরা অলওয়েজ কি হয়, অ্যানায়ন হয়, মানে নেগেটিভ চার্জ বিশিষ্ট মূল হয়, মানে ইয়া হয় তোমার আয়ন হয়। আর ক্যাটায়ন হলো পজিটিভ হয়। ওকে, তাহলে গ্রুপ 1, 2, 3 এরা অলওয়েজ ইলেকট্রন ত্যাগ করে। গ্রুপ 15, 16, 17 এরা ইলেকট্রন অলওয়েজ গ্রহণ করে। গ্রুপ 1, 2, 3 যেহেতু ইলেকট্রন ত্যাগ করে, 13 এরা যে তাই এরা ক্যাটায়ন। গ্রুপ 15, 16, 17 যেহেতু ইলেকট্রন গ্রহণ করে, তাই এরা অলওয়েজ অ্যানায়ন। ওকে, তাহলে আমরা ক্যাটায়ন বুঝছি। ক্যাটায়ন মানে হলো যারা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়। ওকে, উদ্দেশ্য কি, অষ্টক ফিল আপ করা। এই যেখানে লিথিয়াম দেখাচ্ছে, লিথিয়ামের সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, এবং সে যদি অষ্টক ফিল আপ করতে চায় তার কাছে মেথড হচ্ছে যে 60টা ইলেকট্রন নিতে হবে, হয় একটা ইলেকট্রন দিতে হবে। সে সিম্পলি একটা ইলেকট্রন দান করে দিবে এবং লিথিয়াম প্লাস আয়নে পরিণত হবে। প্লাসটা কেন লিখলাম, কারণ হচ্ছে এটা, এই যে লিথিয়ামের মধ্যে এখানে কি ছিল, আগে ছিল 3টা প্রোটন ছিল, এই যে প্রোটন ছিল 3টা, ইলেকট্রন ছিল 3টা, বাট যখনই একটা ইলেকট্রন দান করে দিছে, প্রোটন আগের মতোই 3টা আছে, ইলেকট্রন হয়ে গেছে 2টা। তাহলে ইলেকট্রন 2টা বাট প্রোটন কয়টা, 3টা। তো প্রোটন একটা বেশি না, প্রোটন একটা বেশি, প্রোটন হচ্ছে এখানে 3টা, তো প্রোটনের চার্জ কি, পজিটিভ, সো একটা পজিটিভ দিলাম উপরে, এই জন্য বললাম লিথিয়াম প্লাস, যেহেতু প্রোটন বেশি তাই লিথিয়াম প্লাস। ওকে, এভাবে ক্যাটায়ন তৈরি হয়। এই কথাবার্তাগুলো এখানে বলছে যে পর্যায় সারণীর যে কোনো পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম ধীরে ধীরে হ্রাস পায়, অধাতব ধর্ম বৃদ্ধি পায়। এগুলো আমরা ধাতব অধাতব ধর্ম পড়তে পারবো। এখানে আমরা পর্যায় সারণীর ইয়াতে বন্ধনে যাচ্ছি না, ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে সীমাবদ্ধ থাকি। আরেকটা বিষয় বলে দেওয়া যায় এখানে, সমস্যা নেই, যে মানে হলো তোমার এই যে বললাম, এখানে আঁকলাম না এখন, যে পর্যায় সারণীর গ্রুপ 1-এর মধ্যে ইলেকট্রন হচ্ছে একটা, গ্রুপ 2-এর মধ্যে ইলেকট্রন হচ্ছে 2টা, গ্রুপ 3-এর মধ্যে ইলেকট্রন হচ্ছে 3টা, ঠিক আছে। গ্রুপ 14-এর মধ্যে 4টা, 15-এর মধ্যে 5টা, 16-এর মধ্যে 6টা, 17-এর মধ্যে 7টা। তো গ্রুপ 1, 2, 3 এরা অলওয়েজ ক্যাটায়ন হয়, ঠিক আছে। তো ধাতু মানে কি জানো, আধুনিক সংজ্ঞা মধ্যে ধাতু কাকে বলে? ধাতু মানে হলো যে যত সহজে ইলেকট্রন দান করতে পারে। ধাতু মানে কি, যে যত সহজে ইলেকট্রন দান করতে পারে। তো গ্রুপ 1-এর মধ্যে ইলেকট্রন আছে একটা, সে খুব সহজে ইলেকট্রন দান করে দিবে না, তার মানে গ্রুপ 1 গুলা হচ্ছে সবচেয়ে ভালো ধাতু, মানে সবচেয়ে বেশি ধাতব ধর্ম পাবা। গ্রুপ 2-এর মধ্যে এরা ধাতু যেহেতু ইলেকট্রন ত্যাগ করতেছে, তবে গ্রুপ 1-এর চাইতে কম ধাতব ধর্ম পাবা, কারণ গ্রুপ একটা ইলেকট্রন ত্যাগ করা যত সহজ, 2টা ইলেকট্রন ত্যাগ করা আরেকটু কঠিন। গ্রুপ 13-এর মধ্যেও ধাতু পাবা, যেহেতু ইলেকট্রন ত্যাগ করতেছে, তবে একটু কম ধাতু, কারণ হচ্ছে 3টা ইলেকট্রন দান করবে, একটু কঠিন। সো এটাই বলতেছে, যত বাম থেকে ডান দিকে যাবা ধাতব ধর্মটা তত হ্রাস পাবে। গ্রুপ 15-এর ক্ষেত্রে আর কিন্তু তুমি ধাতু পাবা না, কারণ 15-এর 5টা ইলেকট্রন আছে, সে আর কখনো ইলেকট্রন ত্যাগ করবে না, 5টা ইলেকট্রন ত্যাগ করবে না, সে এখন 3টা ইলেকট্রন উল্টা নিয়ে কাজ করবে, তাই না, অষ্টক ফিল আপ করবে। সো এর এখন অধাতু হয়ে যাবে। তাহলে যত বাম থেকে ডানে যাবা ধাতব ধর্ম কমতে থাকবে, অধাতব ধর্ম বাড়তে থাকবে। ওকে, এগুলো আমরা পর্যায়ভিত্তিক ধর্মের পড়াশোনা, এখানে জাস্ট বলছি বিধায় আমি একটা এক্সপ্লেন করে দিলাম। তো বাম থেকে ডান দিকে গেলে আকারের কথাবার্তাগুলো পরে পড়বো, আপাতত রাখো। তো অন্যদিকে ধাতুগুলো ক্যাটায়ন তৈরি করে না, এই যে অধাতুগুলো ক্যাটায়ন তৈরি করে না। এই যে বললাম অধাতুগুলো কেন ক্যাটায়ন তৈরি করবে, কারণ দেখো বাম দিকে এগুলো এদিকে আছে না, অধাতুগুলো কোথায় আছে, এই যে এই পাশে আছে, একদম তোমার 15 নাম্বার, 16 নাম্বার, 17 নাম্বার মৌলের মধ্যে তুমি অধাতু পাচ্ছ। সো এরা তো তোমার ইলেকট্রন গ্রহণ করাতে বিশ্বাসী, যে অ্যানায়ন লিখে রাখছিলাম 15, 16, 17 এরা তো অ্যানায়ন তৈরি করবে, কারণ তারা অলওয়েজ ইলেকট্রন গ্রহণ করে কাজ করে। তো যারা ইলেকট্রন গ্রহণ করে বন্ধনে যায়, তাদেরকে তুমি কেমনে ক্যাটায়ন বলবা, তাই না? সো তারা ক্যাটায়ন হবে না, তারা হবে অ্যানায়ন। অন্যদিকে অধাতুগুলো ক্যাটায়ন তৈরি করে না। এর কারণও তোমরা নিশ্চয়ই জানো, অধাতুগুলো পর্যায় সারণীর ডান দিকে অবস্থিত, এদের সর্বশেষ শক্তি স্তরে 5, 6, 7টা ইলেকট্রন বিদ্যমান। এই যে 15-তে 5টা, গ্রুপ 16-তে 6টা, 17-তে 7টা। এদের আকার একই পর্যায়ে ধাতু লাগবে না। তাহলে এই যে সর্বশক্তি স্তরে একবার থেকে ইলেকট্রন সরিয়ে নিতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়, যা সাধারণ অবস্থায় রাসায়নিক বিক্রিয়া থেকে সহজে পাওয়া যায় না, ফলে ক্যাটায়ন তৈরি করে না। আচ্ছা, ক্যাটায়ন কখন তৈরি হয়? যখন কেউ একজন ইলেকট্রন ত্যাগ করবে তখনই তো ক্যাটায়ন হয়, তাই না? যখন কেউ একজন ইলেকট্রন ত্যাগ করবে তখন ক্যাটায়ন তৈরি হয়। এখন
এই 5টা ইলেকট্রন এখানে আছে, তুমি 5টা ইলেকট্রন ত্যাগ করা কি এত সহজ? এই জন্য সহজ না তো বিদে এই জন্য সে 3টা ইলেকট্রন গ্রহণ করতেছে। এখানে গ্রুপ 17 এর মধ্যে 7টা ইলেকট্রন আছে, তার কাছে 2টা পদ্ধতি, হয় 7টা ইলেকট্রন ত্যাগ করে দাও, না হয় একটা ইলেকট্রন নাও। সে অফকোর্স একটা ইলেকট্রন নিয়ে কাজ করবে, সে তো 7টা ইলেকট্রন কখনো ত্যাগ করবে না। সো এটাই বলতেছে যে 7টা ইলেকট্রন ত্যাগ করা যায় না, এটা এখানে অনেক শক্তির প্রয়োজন হয়। সো এটা হয় না, এই জন্য একটা ইলেকট্রন গ্রহণ করে এরা কাজ করতে হয়। ঠিক আছে, এটাই বলতেছে। বুঝি না? গ্রুপ 14তে আমরা অলওয়েজ পাবো তোমার, মানে তোমার ওই যে কিছু আছে হলো ধাতু, অধাতু, অপধাতু, অপধাতু পাবো, মানে কার্বন, তারপর সিলিকন। কার্বন তো তোমার সমযোজী যৌগ গঠন করবে, মানে এরা ক্যাটায়নও গঠন করবে না, অ্যানায়নও গঠন করবে না। ম্যাক্সিমামই দেখবা যে সমযোজী যৌগ গঠন করতেছে, ইলেকট্রন সে আর টিয়ার নিয়ে কাজ করতেছে, কারণ এখানে চারটা তোমার দিতেও হবে 4টা, নিতেও হবে 4টা। সো কনফিউজড ফুল। সো এখানে এই জন্য আমরা এটা তোমার সমযোজী যৌগের মধ্যে সবচেয়ে বেশি দেখতে পাই এদেরকে। ঠিক আছে, ভালো প্রশ্ন। এটাই যে এক বা একাধিক ইলেকট্রন সরিয়ে নিতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়, সাধারণ অবস্থায় এটা পাওয়া যায় না, মানে যত বেশি ইলেকট্রন তত বেশি শক্তির প্রয়োজন, সেই জন্য এরা ক্যাটায়ন তৈরি করে না। তাহলে কি করবে? এই যে অবদাদিগুলো সর্বশক্তি স্তরে ইলেকট্রন কোনো পরিবর্তন ঘটায় না? অবশ্যই ঘটায়। মানে এখানে কি ইলেকট্রন পরিবর্তন হয় না তাইলে? হ্যাঁ হয়। কীভাবে হয়? ইলেকট্রন ত্যাগ করে হবে এখন তারা। সর্বশক্তি হচ্ছে অষ্টক অপেক্ষা সাধারণত 1, 2, 3টি ইলেকট্রন কম থাকে। মানে এই যে গ্রুপ 17তে দেখছো না, গ্রুপ 17তে এই যে এখানে আঁকছে ক্লোরিন, ক্লোরিনের 2, 4, 6, 7টা ইলেকট্রন আছে, তাহলে এখানে একটা ইলেকট্রন কম আছে। এই যে 1, 2, 3টা ইলেকট্রন কম থাকতে পারে। তেমনিভাবে গ্রুপ 16 যারা, গ্রুপ 16তে 6টা ইলেকট্রন থাকবে সর্বশেষ কক্ষপথে, তার মানে 2টা ইলেকট্রন কম থাকবে। তো এই জন্য তারা এই ইলেকট্রনগুলো গ্রহণ করতে পারলে তো কাজ শেষ। এই জন্য বলা যায় এদের ইলেকট্রন শক্তির মান অনেক বেশি। আমরা যখন পর্যায় সারণীতে পড়ছিলাম পর্যায়ভিত্তিক ধর্মগুলা, যে বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তির মান বাড়ে। কেন বাড়ে? এই যে যত বাম থেকে ডানে যায় ইলেকট্রন আসক্তির মানটা তত বাড়তে থাকে, কারণ হলো ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটি বাড়ে। ঠিক আছে, ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটিটা তত বেশি বাড়তে থাকে। মাইক্রোফোন অফ করো। এই যে ইলেকট্রন শক্তির মান বৃদ্ধি পায় ইলেকট্রন গ্রহণের ফলে, এদের নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যার চেয়ে ঋণাত্মক উপাদানের সংখ্যা বেশি হয়। খেয়াল করে এবার, লাইক ক্লোরিন, ক্লোরিনের প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা হচ্ছে 17। ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা হচ্ছে 17। এখন তুমি চিন্তা ভাবনা করো, অ্যানালাইসিস করো যে এখানে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে হচ্ছে 7টা। এখন এটাকে যদি অষ্টক ফিল আপ করতে চাও, তোমার প্রসিডিউর কী করতে হবে? 7টা ইলেকট্রন কি দিয়ে দিবা? নো, 7টা ইলেকট্রন দেওয়া যাবে না। সে একটা ইলেকট্রন গ্রহণ করবে, এই যে +1, একটা ইলেকট্রন গ্রহণ করবে। সো একটা ইলেকট্রন গ্রহণ করলে কত হয়ে যাবে? 17 থেকে কয়টা হয়ে যাবে? ইলেকট্রন কয়টা হয়ে যাবে? 18 হবে না? ইলেকট্রন কয়টা হবে? 18 হবে। তাহলে আগে ছিল ইলেকট্রন 17টা, এখন হয়ে গেছে ইলেকট্রন গ্রহণ করার ফলে 18টা। তাহলে এই ক্লোরিনের মধ্যে প্রোটন তো আগের মতোই আছে, প্রোটন কখনোই চেঞ্জ করবে না, প্রোটন 17টাই থাকবে, বাট ইলেকট্রন হয়ে গেছে এখন কয়টা? 18টা। আমরা জানি প্রোটন পজিটিভ চার্জ হয়, আমরা জানি প্রোটন পজিটিভ চার্জ হয়, ইলেকট্রন নেগেটিভ চার্জ হয়। তাহলে এখানে প্রোটন আছে 17টা, ইলেকট্রন আছে 18টা। ইলেকট্রন একটা বেশি আছে না? ইলেকট্রন একটা বেশি আছে না? ইলেকট্রন কোন চার্জ বিশিষ্ট? নেগেটিভ। সো একটা মাইনাস দাও এখানে। যদি 2টা বেশি থাকতো তাহলে 2টা মাইনাস দিতা, 3টা বেশি থাকলে 3টা মাইনাস দিতা। কথা বুঝছো? তাহলে যতটা ইলেকট্রন বেশি ঠিক ততটা মাইনাস। কেন মাইনাস? কারণ ইলেকট্রন বেশি। আগে প্রোটন বেশি ছিল বিদায় প্লাস দিয়েছি, কারণ প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট। ওকে, তাহলে যতটা ইলেকট্রন বেশি ততটা মাইনাস দিবা। এভাবে করে মাইনাস দিয়ে যেটা তৈরি হলে এটাই হচ্ছে অ্যানায়ন। তো সামগ্রিকভাবে অধাতু পরমাণু ঋণাত্মক আধান বিশিষ্ট, এই জন্য এরা কি হয়? ঋণাত্মক আধান বিশিষ্ট হয়েছে। যে অধাতু মানেই হলো যারা ইলেকট্রন গ্রহণ করতেছে। এভাবে ঋণাত্মক আধান বিশিষ্ট অধাতব পরমাণুকে অ্যানায়ন বলা হয়। এই যে এভাবে কোনো পরমাণু যখন ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক চার্জ বিশিষ্ট হয়, এই পরমাণুটাকে আমরা বলবো অ্যানায়ন। নিজের ভাষায় বলতে পারতে হবে। ওকে, তো ক্লোরিন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাস আর্গনের মধ্যে ইলেকট্রন লাভ করে। এই যে দেখো, ক্লোরিন আগে ছিল এমন, এখন এখানে একটা ইলেকট্রন গ্রহণ করছে, দেখো ইলেকট্রন গ্রহণ করে এখন আর্গনের মতো হয়ে গেছে। এটা হচ্ছে ক্লোরিন মাইনাস। ক্লোরিন মাইনাস যে কথা, আর্গন একই কথা, কারণ আর্গনের ইলেকট্রন বিন্যাস দেখতে হুবহু একই, কারণ প্রত্যেক পরমাণুরই টেন্ডেন্সি থাকে সে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করবে। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যানায়ন। ওকে, তাহলে আমরা ক্যাটায়ন অ্যানায়ন বুঝছি। ক্যাটায়ন কীভাবে গঠিত হচ্ছিল? ক্যাটায়ন গঠিত হচ্ছিল যখন কোনো পরমাণু সর্বশেষ কক্ষপথে অষ্টক ফিলাফের জন্য ইলেকট্রন দান করে, তখন ক্যাটায়ন গঠিত হচ্ছিল। যখন কোনো পরমাণু সর্বশেষ কক্ষপথে অষ্টক ফিলাফের জন্য ইলেকট্রন গ্রহণ করে, তখন অ্যানায়ন তৈরি হচ্ছিল। তাহলে ইলেকট্রন দান করলে ক্যাটায়ন, ইলেকট্রন গ্রহণ করলে অ্যানায়ন। ইলেকট্রন দান করলে ক্যাটায়ন, ইলেকট্রন গ্রহণ করলে অ্যানায়ন। মনে রাখো, ইলেকট্রন দান করলে ক্যাটায়ন, ইলেকট্রন গ্রহণ করলে অ্যানায়ন। এবার আসো এই আয়নিক বন্ধন বিষয়টা কি।
এই যে দেখো এখানে তুমি সোডিয়াম আঁকছো, ক্লোরিন আঁকছো। সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন খালি, মানে সে সিঙ্গেল অবস্থায় আছে। অষ্টক ফিল আপ করতে তার প্রসিডিউর কি? সে একটা ইলেকট্রন দান করবে। ঈশান মাইক্রোফোন অফ করো। যে সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, তো সে যদি অষ্টক ফিল আপ করতে চায় তার জন্য সহজ পদ্ধতি হলো একটা ইলেকট্রন দান করে দেয়া। ঠিক আছে, এখন কাকে দান করবে? রিসিভ করার জন্য তো কেউ একজন থাকতে হবে। ওই তার পাশে আসে ক্লোরিন। ক্লোরিন যখন তার পাশে আসছে, ক্লোরিনের অবস্থাটা চিন্তা করো। ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 7টা। সে যদি সামহাও একটা ইলেকট্রন নিতে পারে কারো কাছ থেকে, তাহলে সে অষ্টক ফিল আপ করে। এখন তারা দুজনে মতামতে রাজি হয়, হ্যাঁ তুমি আমাকে একটা ইলেকট্রন দাও, তাহলে তুমিও তো অষ্টক ফিল আপ করতে পারলা, আর আমি যখন একটা ইলেকট্রন নিয়ে নিব আমি অষ্টক ফিল আপ করতে পারলাম। দুজনে পাশাপাশি থাকবো এবার। ঠিক আছে, তাহলে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে, এই যে সোডিয়ামের কথা চিন্তা করো, একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হলো। এই যে এদিকে প্লাস আকারে লিখবা, এই যে যখন ক্যাটায়ন লিখবা আমি বলি কি তুমি এভাবে লিখো, আমি যেভাবে বলতেছি এভাবে। সোডিয়াম মাইনাস একটা ইলেকট্রন ত্যাগ করে, মানে মাইনাস মানে ত্যাগ করা বোঝাচ্ছে, সোডিয়াম সরি, এই যে সোডিয়াম মাইনাস একটা ইলেকট্রন ইজ ইকুয়াল টু সোডিয়াম প্লাস। এই যে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাসে পরিণত হলো, আর এই ক্লোরিন ও একটা ইলেকট্রনটা গ্রহণ করলো, এখন দিবা প্লাস। ঠিক আছে, ক্লোরিন ও একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হলো। কথা বুঝছো? তাহলে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে মাইনাস সোডিয়াম প্লাস আয়নে পরিণত হলো, ক্লোরিন ও একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হলো। ঠিক আছে, তো এখানে কি করছে, এই মাইনাস ইলেকট্রনটা, এই যে এখানে মাইনাস ইলেকট্রন দিলাম না আমরা, আমি উৎপাদকে এদিকে মাইনাস ইলেকট্রন দিলাম না, তো এই পাশে গেলে এটাকে প্লাস ইলেকট্রন হিসেবে লেখা যাবে তো না? এই যে এখানে মাইনাস ইলেকট্রনটা না দিয়ে মাইনাস ইলেকট্রনটা এই পাশে গেলে প্লাস, ডান থেকে বামে গেলে প্লাস হয়ে যাবে না? যে প্লাস হিসেবে লিখছে, ঘুরে ফিরে একই কথা। তুমি চাইলে এভাবে লিখতে পারো, এইভাবেও লিখতে পারো। ওকে, তাহলে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হলো, একটা ইলেকট্রন দান করে, আর ক্লোরিন ও একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হলো। তাহলে ক্যাটায়ন পাইলা, অ্যানায়ন পাইলা। এই ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পরের সাথে যুক্ত হয়ে যে বন্ধন গঠন করে তাকে বলবা আয়নিক বন্ধন। ঠিক আছে, সো এভাবে করে আমাদের ঘটনাটা ঘটে। তো এগুলো এখানে বলা হয়েছে যে বিপরীত ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে। মানে এই যে সোডিয়াম প্লাস এটা একটা পজিটিভ আদান, ক্লোরিন মাইনাস এটা একটা নেগেটিভ আদান, এদের মধ্যে একটি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে। এই ইলেকট্রোস্ট্যাটিক বল কুলম্ব আকর্ষণ বলের ফলে তারা একে অপরের সাথে যুক্ত থাকে, ফলে তারা পরস্পরের সাথে যুক্ত থাকে এবং সোডিয়াম ক্লোরাইড যৌগ গঠন করলো। যে আকর্ষণের ফলে ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পরের সাথে যুক্ত হয় সেটিই হচ্ছে আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধন। ঠিক আছে, এই যে আকর্ষণের ফলে ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পরের সাথে যুক্ত হয়ে গেল, এটা হচ্ছে তড়িৎযোজী বা আয়নিক বন্ধন। সোডিয়াম পরমাণু তার সর্বশক্তি ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন অর্জন করে, 8টা ইলেকট্রন ফিল আপ করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়। এক কথায় সোডিয়াম সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হলো ক্যাটায়নে। অপরদিকে ক্লোরিন ওই সোডিয়ামের ত্যাগকৃত একটা ইলেকট্রনটা গ্রহণ করে, সে 8টা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাসে পরিণত হলো। মানে সোডিয়াম ত্যাগ করে সোডিয়াম প্লাস, ক্লোরিন গ্রহণ করে ক্লোরিন মাইনাস। ঠিক আছে, এভাবে সৃষ্ট ধনাত্মক আদান সোডিয়াম প্লাস এবং ঋণাত্মক আদান ক্লোরিন মাইনাস পরস্পরের সাথে স্থির বৈদ্যুতিক আকর্ষণে আবদ্ধ হয়। এই আকর্ষণ বলই হলো আয়নিক বন্ধন। এই যে সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস আলটিমেটলি কি গঠন করলো, তোমার আয়নিক বন্ধন গঠন করলো। অর্থাৎ ধাতব ও অধাতব পরমাণুর রাসায়নিক সংযোগের সময় ধাতব পরমাণু তার সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক ইলেকট্রনকে অধাতব পরমাণুর সাথে স্থানান্তর করে ধনাত্মক আদান সৃষ্টি করে। মানে কথায় ধাতু ইলেকট্রন ত্যাগ করে, অধাতু ইলেকট্রন গ্রহণ করে, আলটিমেটলি বন্ধনটা গঠিত হয়। মানে সোডিয়াম হচ্ছে ধাতু, যে ইলেকট্রনটা ত্যাগ করলো, ক্লোরিন হচ্ছে অধাতু, যে ইলেকট্রন গ্রহণ করলো, এবং পরস্পরের সাথে যুক্ত হয়ে যে বন্ধন, এটা হচ্ছে আয়নিক বা তড়িৎযোজী বন্ধন। সো ধাতু প্লাস অধাতু ইজ ইকুয়াল টু কোন বন্ধন? মনে রাখবা, ধাতু প্লাস অধাতু ইজ ইকুয়াল টু কোন বন্ধন? ধাতু প্লাস অধাতু ইজ ইকুয়াল টু আয়নিক বন্ধন। ঠিক আছে, কারণ ধাতু ইলেকট্রন ত্যাগ করে সে ক্যাটায়নে পরিণত হলো, ধাতু ইলেকট্রন ত্যাগ করে সে ক্যাটায়নে পরিণত হলো, আর অধাতু ইলেকট্রন গ্রহণ করে সে অ্যানায়নে পরিণত হলো। সো ক্যাটায়ন প্লাস অ্যানায়ন ইজ ইকুয়াল টু কি হয়? আয়নিক বন্ধন হয়। ঠিক আছে, তাহলে ধাতু প্লাস অধাতু ইজ ইকুয়াল টু আলটিমেটলি আয়নিক বন্ধন হয়েছে। ঠিক আছে, তাহলে ধাতু ইলেকট্রন ত্যাগ করো, অধাতু ইলেকট্রন গ্রহণ করে, ক্যাটায়ন অ্যানায়ন হয়ে আয়নিক বন্ধন গঠিত হয়েছে। সেম কথা ম্যাগনেসিয়াম অক্সাইডের ক্ষেত্রে। ম্যাগনেসিয়াম দেখো 2টা ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2 প্লাসে পরিণত হইল, অক্সিজেন ওই 2টা ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন মাইনাস আয়নে পরিণত হয়েছে, পরস্পরের সাথে যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড যৌগ গঠন করছে।
খেয়াল করে ম্যাগনেসিয়াম পরমাণু সর্বশেষ কক্ষপথে 2টা ইলেকট্রন ছিল, 2টা ইলেকট্রন ত্যাগ করে দিচ্ছে। অক্সিজেন পরমাণু ওই 2টা ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন মাইনাস আয়নে পরিণত হলো 2 মাইনাস হিসেবে, যেহেতু 2টা, এজন্য পরস্পরের সাথে ম্যাগনেসিয়াম 2 প্লাস অক্সিজেন মাইনাস পরস্পরের সাথে ইলেকট্রোস্ট্যাটিক বন্ধন দ্বারা আবদ্ধ হয় এবং আয়নিক যৌগ গঠন করে। ওকে, সেমভাবে সোডিয়াম হাইড্রাইড, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়নে পরিণত হয়, হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন মাইনাস আয়নে পরিণত হয়, পরস্পরের সাথে যুক্ত হয়ে সোডিয়াম হাইড্রাইড গঠন করে। সেম কথা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করে ক্যালসিয়াম 2 প্লাসে পরিণত হয়, অক্সিজেন 2টা ইলেকট্রন ত্যাগ গ্রহণ করে O2 মাইনাসে পরিণত হয়, এভাবে করে আণবিক বন্ধন গঠিত হয়। ঠিক আছে, সো আজকে তোমাদের হোমওয়ার্ক হলো এই যে সোডিয়াম ক্লোরাইড আঁকবা, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, খাতায় নোট করো। তারপর ম্যাগনেসিয়াম অক্সাইড গেল, দেখি ম্যাগনেসিয়াম ক্লোরাইড পারো কিনা, একটু ট্রিকি একটা দিলাম, এটা লাস্টে দিব। সোডিয়াম হাইড্রাইড, তারপর হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এই 5টা প্রত্যেকে খাতায় করবা। আগে কিভাবে করবা, লাইক এইভাবে করে আমি দেখাচ্ছি। আগে এইভাবে আঁকবা, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস, ক্লোরাইড একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড মাইনাস, সুতরাং সোডিয়াম প্লাস ক্লোরাইড মাইনাস ইজ ইকুয়াল টু হলো সোডিয়াম ক্লোরাইড, লেখা শেষ। এরপরে ডায়াগ্রাম, সোডিয়াম আঁকবা, যে সোডিয়াম আঁকবা সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন, ক্লোরাইড আঁকবা সর্বশেষ কক্ষপথে 7টা ইলেকট্রন, তাহলে কি হবে, আবার রিক্যাপ করবা। আমি ক্লাসটা রেকর্ড দিয়ে দিচ্ছি, এখনই শেষ করে ফেলো। হ্যাঁ, তো আমি হোমওয়ার্ক দিলাম কিছু, এই যে আয়নিক বন্ধন আগে শেষ করবা এখনই। হ্যাঁ, যতটুকু বুঝছো ওই যে এখানে রেকর্ডেড গেলেই বুঝবা, যে যতটুকু এখানে বুঝলা, এই যে এতটুকু শেষ করাইলাম আয়নিক বন্ধনটা। তো আয়নিক বন্ধন শেষ করার পরে এই সোডিয়াম ক্লোরাইডটা আঁকবা। কীভাবে করবা, এই যে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হচ্ছে, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হচ্ছে, সোডিয়াম প্লাস ক্লোরিন ইজ ইকুয়াল টু সোডিয়াম ক্লোরাইড। তারপর আঁকবা এই যে সোডিয়ামের সর্বশেষ একটা ইলেকট্রন, এটা সে ক্লোরিনকে দিয়ে দিবে। হ্যাঁ, ক্লোরিনকে দিয়ে দিবে, তো ক্লোরিন অষ্টক ফিল আপ করবে, এভাবে আলটিমেটলি সোডিয়াম ক্লোরাইড গঠন হবে। ঠিক আছে, এভাবে করে সোডিয়াম ক্লোরাইড আঁকবা, ম্যাগনেসিয়াম অক্সাইড আঁকবা, সোডিয়াম হাইড্রাইড, ক্যালসিয়াম অক্সাইড এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এই 5টা যৌগ একে গ্রুপে, সায়েন্সের গ্রুপে আমাকে দিয়ে দাও। হ্যাঁ, 5টা এই যে এইভাবে ধরো ম্যাগনেসিয়াম অক্সাইড আঁকবা, তাহলে আগে ম্যাগনেসিয়াম পরমাণু আঁকবা, তারপর এই যে 2টা ইলেকট্রন দিবা, ওই 2টা ইলেকট্রন অক্সিজেনের দিকে দিয়ে দিবা, তারপর এই যে সুন্দর মতো ম্যাগনেসিয়াম 2 প্লাস, মানে 2টা ইলেকট্রন দেওয়ার পরে তার কি কন্ডিশন, এই যে সর্বশেষ কক্ষপথে 2টা ইলেকট্রন আর নাই, এই যে দেখো এখানে আর নাই, এটা এখন সর্বশেষ কক্ষপথ হয়ে গেছে নিচেরটা। আর অক্সিজেনের ক্ষেত্রে দেখো 2টা ইলেকট্রন নতুন আসছে, এই যে এখানে ছিল না ইলেকট্রনগুলো, বাট এখানে নতুন আসছে। ঠিক আছে, সো এভাবে করে আঁকবা। ঠিক আছে, এভাবে করে এঁকে তোমরা এই 5টা হোমওয়ার্ক গ্রুপে আপলোড করে দাও। ওকে, আমার কথার সিকোয়েন্স হয়তো তোমাদের ইয়ে লাগবে, এই জন্য লাস্টে যে 5-6 মিনিট তোমরা ক্লাস থেকে বের হওয়ার জন্য মিস করেছো, এটা করে ফেলো এখন। ঠিক আছে, আমি এখনই দিয়ে দিচ্ছি, ক্লাসটা করে তারপর তোমরা হোমওয়ার্কটা আজকে রাতের মধ্যেই শেষ করে গ্রুপে দিয়ে দিলে সবচেয়ে ভালো হয়। ঠিক আছে, কালকে আর করা হবে না এই জন্য। ঠিক আছে, তাহলে রাখছি, আগামীকাল নেক্সট দিন আমরা সমুদ্রিক বন্ধনটা পড়বো।